জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা, আগুন। রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক 16। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় সাজানো হচ্ছে পরিকল্পনা। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের এই মিশনে যুক্ত হয়েছে ভারত। অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে দিল্লিতে বসছে এক আন্তর্জাতিক সেমিনার। শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট, পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে। মুহূর্তেই দৃশ্যপট পাল্টে যাচ্ছে। নেপথ্যে সেনাপ্রধান। এখন এই দুর্বল হার্টের চুপ্পু কোনো সাহস করছে না, চুপ্পু ভয়ের মধ্যে আছে। সেনাপ্রধান সাহস করছে, আব্বাকে ফিরিয়ে আনতে চায়। আপার জন্য তো কিছু করতে পারেনি, এখন করতে চায়। এবং ভালো করে যখন ওই খুনি এবং দেশদ্রোহীর দিকে তাকান, আপনি তাকিয়ে দেখেন এ তো ওয়াকারুজ্জামান। শেষ পর্যন্ত এই লড়াইতে টিকে থাকবে কে, বিজয়ের মালা পড়বে কে, অনেক রকম গুঞ্জন চলছে, কিন্তু 9 তারিখের আগে বলা যাবে না। ডক্টর ইউনূস যখন শপথ নিলেন তখন আপাতদৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল, কিন্তু পচা গলা ক্ষত সুট কোট দিয়ে এর কদিন থেকে রাখা যায়। আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীদের মারা লাগে, মারবে, মনে রাখবেন। এখন কি করতে হবে? বিএনপিরে দিয়ে জামাত পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে চরমনাই পিটাইতে হবে। বাংলাদেশে এখনো 111-এর নতুন নাটক মঞ্চস্থ করবার জন্য চেষ্টা করা চলতেছে। তবে যেই মানুষকে শত্রু বানাইতে হবে, সেই শত্রু বানানোর কাজ দিন রাত চলছে। ডক্টর ইউনূস যখন শপথ নিলেন তখন আপাতদৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল, কিন্তু পচা গলা ক্ষত সুট কোট দিয়ে এর কদিন থেকে রাখা যায়। আস্তে আস্তে ক্রমশই একটা ব্যবধান হচ্ছিল, বিশেষ করে আয়না ঘর পরিদর্শন নিয়ে, আয়না ঘরের আলামত নষ্ট নিয়ে এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা অফিসারদের বিচার নিয়ে, এই সমস্ত নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্বটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। এবং তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে ভিপি নুরুল হক নুরের উপর আক্রমণ নিয়ে সরকার এবং সেনাবাহিনী পুরোই দুটো পার্টে চলে গেল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ জুড়ে আবারও আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার 16 জন, জাফা অফিসে ফের হামলা ভাঙচুর, উত্তাপ বাড়ছে রাজনীতিতে। আওয়ামী লীগকে ফেরাতে ভারতের নতুন ছক, দিল্লিতে বাংলাদেশ নিয়ে গোপন বৈঠক, হাসিনাকে ফেরাতে সেনাপ্রধানের গোপন ষড়যন্ত্র ফাঁস, কঠিনভাবে ফেসে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পুরো রাজনীতিতে তোলপাড়, নড়ে চড়ে বসেছে সরকার। অপরদিকে সেনাবাহিনীর ভেতরে নতুন করে এসব কি হচ্ছে? দেশে কি নতুন করে কোনো সংকট শুরু হতে যাচ্ছে? এবার বেরিয়ে এলো সকল গোপন তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7টার কিছু পর রাজধানীর কাকরাইলে এই হামলা ও ভাঙচুর চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা অফিসের ভেতরে আগুন ধরিয়ে দেন। গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 3 দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন। এরপরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেন। পরে সেখানে পুলিশ এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে উত্তেজিত জনতা আরো বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ আস্তে আস্তে জাপার কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে সেখানে অবস্থান নেয়। এর আগে গত 31 আগস্ট বিক্ষুব্ধরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার 2টি জায়গায় ও ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার তারা এসব বিক্ষোভ মিছিল করে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয় তারা। এসব ঘটনায় 8 জনকে আটক করে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বলেন, জুমার নামাজ শেষ হওয়া মাত্রই বেলা 1:45টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান। আটক 7 জনকে পরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে বেলা 11টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে জিএমজি মোড়ে আরেকটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ, অন্যরা পালিয়ে যায়। এদিকে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়। এক পর্যায়ে পুলিশ পেছন থেকে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়। এর আগে রাজধানীতে ঝটিকা মিছিল সহ নাশকতার পরিকল্পনায় জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল এবং দলটির সহযোগী সংগঠনের আরও 7 নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে দিল্লিতে বসছে এক আন্তর্জাতিক সেমিনার। শনিবারের এই সেমিনার আয়োজন করেছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ, যেখানে ভারতের সামরিক কর্মকর্তা ছাড়াও অংশ নিচ্ছেন 4 জন বাংলাদেশি রিসোর্স পার্সন। এরা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকায়। সেখানে বলা হয়, সেমিনারে বাংলাদেশের মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনা করা হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ভারতীয় সেনাবাহিনী জেনারেল মনোরাজ সিং মান। আর কনসেপ্ট নোটে সরাসরি বলা হয়েছে, চীন, পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ ভারতের জন্য হুমকি। সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশের রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক এবং শিক্ষাবিদ ডক্টর আব্দুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর দেশ ত্যাগ করা মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির। অভিযোগ রয়েছে তারা আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী হিসেবে পরিচিত। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সেমিনার নয়, বরং বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা। ভারতের লক্ষ্য অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসন। অধ্যাপক এম শহীদুজ্জামান জানান, এটাকে কোনোভাবেই সেমিনার বলা ঠিক হবে না। এটা স্পষ্টভাবে বাংলাদেশ বিরোধী একটি প্রোপাগান্ডা। মোদী সরকার নানাভাবে ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখতে চেয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে তারা। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরীর মতে, ভারত চায় সেমিনারের নামে এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে। শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট, পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে। মুহূর্তেই দৃশ্যপট পাল্টে যাচ্ছে। নেপথ্যে সেনাপ্রধান। এখন এই দুর্বল হার্টের চুপ্পু কোনো সাহস করছে না, চুপ্পু ভয়ের মধ্যে আছে। সেনাপ্রধান সাহস করছে, আব্বাকে ফিরিয়ে আনতে চায়। আপার জন্য তো কিছু করতে পারেনি, এখন করতে চায় এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়। মানে বিষয়টা এরকম যে, ঠিক আছে, শেখ হাসিনা ফিরে আসলে তো কিছুদিন জেল খাটবে, তারপরে তাকে মুক্ত করবে, জামিনে বের হবে, তারপরে রাজনীতি করবেন, নির্বাচন করবেন। এ ধরনের খায়েশ জেগেছে এবং এটা দৃশ্যমান হতে শুরু করেছে। দর্শক, আওয়ামী লীগের লোকজন বিরাট মিছিল করেছে। 5 আগস্টের পর সবচাইতে বড় মিছিল করেছে লাস্ট শুক্রবার তেজগাঁও। এত বড় মিছিল 5 আগস্টের পর গোপালগঞ্জ আওয়ামী লীগ করতে পারেনি। কিছু গ্রেপ্তার হয়েছে, কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে, সেনাবাহিনীর কোনো অ্যাকশন নেই। সারা দেশে আওয়ামী লীগ ধরার ক্ষেত্রে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই, বরং আওয়ামী লীগের বড় বড় যাদের ফাঁসি হতো এরকম লোককে 5 আগস্টের অনেক পর নির্বিঘ্নে দেশ ছাড়তে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হাসান মাহমুদ, আরাফাত, এদের তো ফাঁসি হতো দেশে থাকলে, তাদেরকে দেশ ছাড়তে দিয়েছে কে? কিভাবে দেশ চালু? এর কোনো জবাব বা এটার জন্য ওয়াকারকে জবাবদিহিতার আওতায় আনা যায় না। সে ওয়াকার নানান চেষ্টা করছেন হাসিনাকে ফিরিয়ে আনতে, যেটা সরকারও টের পেয়েছে, কিন্তু সরকার আবার গোপন করার চেষ্টা করছে। যেমন আসিফ নজরুল বলছে, হ্যাঁ, প্রধান বিচারপতির সাথে কোনো মিটিং হয়নি, অথচ প্রধান বিচারপতির সাথে মিটিং করেছে, প্রধান বিচারপতিকে প্রস্তাব দিয়েছে, প্রধান বিচারপতি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানোর প্রস্তাব দিয়ে যে আপনি উপদেষ্টা হন। যদিও প্রধান বিচারপতি উপদেষ্টা হলে এটাকে আমরা ওয়েলকামই জানাতাম, যদি রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতিতে হয়, কারণ প্রধান বিচারপতি অসাধারণ লোক। বরং ইউনূসের চাইতে তার যোগ্যতা, কোয়ালিটি অনেক অনেক গুণ বেশি। ইউনূস দুর্বল চিত্তের লোক, রাজনীতি বোঝেন না, কিন্তু প্রধান বিচারপতি সত্যি বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি বলা যায়। তার বাবা মায়ের যে প্রোফাইল, তার যে পারিবারিক চেতনাবোধ এবং তার যে ক্যারিয়ার, এটা সত্যিকার অর্থে অসাধারণ। এবং এখন পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার পর যেগুলো বিচার করেছেন, যেমন এটিএম আজহারুল ইসলাম মামলা কিংবা এই ডাকসু নির্বাচন সংক্রান্ত, সবগুলো পজিটিভ, কোনোভাবে প্রভাবিত হননি। এখন প্রধান বিচারপতির কাছে ওয়াকার কেন গিয়েছিলেন, রাষ্ট্রপতির কাছে কেন গিয়েছিলেন? হ্যাঁ, ওটা একটা রুটিন মিটিং ছিল, কিন্তু প্রস্তাব কি দিয়েছিলেন? জরুরি অবস্থা বা নানান কিছু, এগুলো সব হাসিনাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা। এবং এটা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে, এদের সাথে দেখা সাক্ষাৎ হয়। এমনকি সরকারের কেউ কেউ বা সেনাবাহিনীর কেউ কেউ এতে এতটা ক্ষুব্ধ, কেউ কেউ বলছেন যে ওয়াকারকে হাউস অ্যারেস্ট করা দরকার, এই তাকে চিফ থেকে সরিয়ে দিয়ে, যাতে না যেতে পারে, কারণ হাসিনার সাথে যোগাযোগ করে নিয়মিত। এই যে সেনাপ্রধানের কিছু নড়াচড়া, আরো অনেক আছে, আরো অনেকের কাছে যায় যে প্রধান উপদেষ্টা ইউনূস সরকার রাখবো না। ওয়াকারের একটা প্ল্যান হচ্ছে 28 অক্টোবরের পর ইউনূস সরকারকে আর রাখবে না। 28 অক্টোবরের পর 1 নভেম্বরের দিকে একটা নতুন সরকার নিয়ে আসা, এটা হচ্ছে ওয়াকারের প্ল্যান। তো এই জায়গায় এক একজনের কাছে দৌড়ঝাঁপ করছে যে আপনি প্রধান উপদেষ্টা হবেন কিনা।
অমুক সাবেক নির্বাচন কমিশনারের কাছে, অমুক প্রধান বিচারপতির কাছে নানান চেষ্টা করছে। এবং এরকম কিছু তৎপরতায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ ঢাকায় বিশাল মিছিল করেছে। এবং এই মিছিল দেখেন, ডিজিএফআই ইনফরমেশন সেল যথেষ্ট শক্তিশালী, কিন্তু তারা তথ্য পায় না, তারা জানে না। আমি বলেছিলাম আমাদের কাছে তথ্য আছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ যুবলীগের লোকজন ঢাকায় আসছে, কেউ গাজীপুরে, কেউ টঙ্গীতে, কেউ নারায়ণগঞ্জে থেকেছে, এরা শুক্রবার মিছিল করতে পারে। আমরা বৃহস্পতিবার রাতে ভিডিওতে বলেছিলাম, যারা শোনেন নাই আপনাদের মনে করিয়ে দিই। ওই যে ছাত্রদল বহিরাগত ধরে আনে প্রচারণা চালাতে, যে ছাত্রদলের ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট, যার ফলে ডাকসুতে প্রচারণা চালানো, লিফলেট বিতরণ করতে ছাত্রদল কর্মী খুঁজে পায় না, এজন্য ঢাকা কলেজ, বাংলা কলেজ থেকে কর্মী ধরে আনে এবং প্রচুর বহিরাগত এসেছে। ওই আলোচনার মধ্যে আমি এটা বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এসেছে, তারা ঢাকায় বড় মিছিল করতে চায়। ডক্টর ইউনূস যখন শপথ নিলেন তখন আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল, কিন্তু পচা গলা ক্ষত স্যুট কোট দিয়ে আর কয়দিন থেকে রাখা যায়। আস্তে আস্তে ক্রমশই একটা ব্যবধান হচ্ছিল, বিশেষ করে আয়না ঘর পরিদর্শন নিয়ে, আয়না ঘরের আলামত নষ্ট নিয়ে এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা অফিসারদের বিচার নিয়ে, এই সমস্ত নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্বটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছিল। এবং তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে ভিপি নুরুল হক নুরের উপর আক্রমণ নিয়ে সরকার এবং সেনাবাহিনী পুরোই দুটো পার্টে চলে গেল। সেনাবাহিনী এই হামলার বিষয়ে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে সেখানে লিখেছে যে সরকার যেহেতু মব নিয়ন্ত্রণে বদ্ধপরিকর, কাজে এই কারণেই আমরা এই ব্যবস্থা নিয়েছি ভিপি নুরের উপরে। ওদিকে যে সরকারের দোহাই দিল সেনাবাহিনী, সেই সরকার আবার নিন্দা জানালো। তো সরকার যেহেতু সরকারে আছে, সরকারের থেকেও তারা নিন্দা জানায়, কাজেই এই নিন্দাটা যে সেনাবাহিনীর উপর জানালো এতে কোনো সন্দেহ নেই। কাজে এখন যোজন দূরত্ব সেনাবাহিনী এবং সরকার। এবং আপনাদেরকে এর আগেও আমি কিছু কাহিনী বলেছি যে গত বছরের শেষের দিকে ডক্টর ইউনূস চেষ্টা করেছিল ওয়াকারুজ্জামানকে অপসারণের জন্য, সেরকম পত্র রেডিও করা হয়ে গেছিল, মানে বরখাস্ত পত্র, সেটা গিয়েছিল রাষ্ট্রপতির সেখানে সাইনের জন্য। তারপর এই নিয়ে একটা জলঘোলা হয় এবং তারপর মার্কিন দূতাবাস এবং বিএনপির মধ্যস্থতায় সে যাত্রায় সেনাপ্রধান রক্ষা পায়। আবার হাসিনা 5ই আগস্ট পালিয়ে গেছে, তো 5ই আগস্টের পরে 22 বা 23 আগস্ট সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেন। এবং তারপরে আসলে এই দুজনের ভিতরে অনেক দ্রুত তৈরি হতে থাকে এবং ডক্টর ইউনূস যখন খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, তারপরে খলিলুর রহমানের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান একটা সম্পর্ক গড়ে ওঠে। সেনাপ্রধান যে কোনো কারণেই হোক তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পছন্দ করতেছিলেন না। এরপর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করে একটা চিঠি পাঠান প্রধান উপদেষ্টা দপ্তরে, কিন্তু সেটা 1 মাস পরে থাকলেও কেউ সাইন করেননি। সেনাপ্রধান বারবার তাগাদা দেন, তারপরে ডক্টর ইউনূস সাইন করেননি এবং এর থেকে প্রতিমান হয় যে সরকার কামরুল হাসানকে সরাতে চায় না। এবং এও গুঞ্জন আছে যে জেনারেল ওয়াকাকে বাদ দিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরকার সেনাপ্রধান বানাতে চেয়েছিল। তো এই যখন অবস্থা, তখন আজকে অর্থনীতিবিদ জিয়া হাসান তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, কে ফেসবুক স্ট্যাটাসে কি লিখলো না লিখলো, আপনি এটা নিয়ে ভিডিও বানান। দেখুন, আমি সবার ফেসবুক স্ট্যাটাস ফলো করি না, যারটা করি সেই অত্যন্ত বিশ্বাসযোগ্য। আবার যেই পত্রিকা বিশ্লেষণ করি সেই পত্রিকাগুলো তত বিশ্বাসযোগ্য। কোনো আলতু ফালতু লোক একটা ফেসবুকে কিছু লিখলো আর আমি এখানে সংবাদ বানিয়ে ফেললাম, এটা না। জি হাসান ভালো অর্থনীতিবিদ, উন্নয়ন গবেষক এবং তার কথাগুলো বিশ্বাসযোগ্য এবং আর্মির সঙ্গে তার একটা সম্পর্ক এর আগেও ছিল। তো তিনি লিখেছেন যে বাংলাদেশ আর্মি ও সরকারের সম্পর্ক এখন অত্যন্ত খারাপ জায়গায় এসে ঠেকেছে। উভয় পক্ষের একে অপরের প্রতি ন্যূনতম আস্থাও নেই। গত সপ্তাহগুলোতে কিছু একটা ঘটনা ঘটেছে যার ফলে সেই অবিশ্বাস ও দূরত্ব কিছুটা ক্রিটিক্যাল থ্রেশহোল্ড পার হয়েছে, যা নির্বাচন পূর্ব এবং পরবর্তী রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। মানে জি হাসান বলতে চান যে গত সপ্তাহে কিছুটা ঘটেছে, আমিও জানি ঘটেছে। আমার মনে হয় যে ওই যে সেনা সদস্যদের যে বিচার, মানে অভিযুক্ত সেনা কমান্ডারদের বিচার, এটা কি সাধারণ আইনে হবে নাকি সামরিক আইনে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আর কি ঝামেলা। এবং এই যে ঝামেলাটা, এটা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরের রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। জি হাসান লিখেছেন যে কি ঘটনা ঘটেছে সেটা আমি অনেক চেষ্টা করে আসলে সেই ট্রিগার ইভেন্টটা শনাক্ত করতে পারিনি, কারণ আপার হাউস, পিআর বা জুলাই সনদের যে ইস্যুগুলোর কারণে বর্তমানে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে সেগুলো নিয়ে আসলে আর্মির কোনো মাথা ব্যথা নাই, সেনাবাহিনী এগুলো ভাবেও না। তারপরেও হঠাৎ কেন এই সেনাবাহিনী এত উত্তেজিত হয়ে গেল, এটা আমরা না জানলেও সরকার এবং সেনাবাহিনী দুই পক্ষের সার্বিক অনাস্থার কিছু কারণ কিছু জেনারেলরা কিন্তু জানেন। এবং সেনাবাহিনীর পার্সপেক্টিভ থেকে সরকারের কিছু নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট উপদেষ্টা, তাদের রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্ডা এগুলো সেনাবাহিনী পছন্দ করতেছে না। তারপর সেনাবাহিনীর প্রধানের যে পোটেনশিয়াল রিমুভাল, মানে সেনাবাহিনী প্রধানকে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে,
বা বরখাস্ত করতে পারে, এইটা একটা বিষয়। এতে সেনাবাহিনীর প্রধান সবসময় আতঙ্কে থাকেন। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে 3 বাহিনীর প্রধানের অনুরোধ সত্ত্বেও প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডক্টর ইউনূসের না সরানো সহ আরো কিছু ইস্যুকে এই দূরত্ব ও অনাস্থার প্রধান কারণ হিসেবে বোঝা যায়। তাহলে দেখুন, একটা নতুন তথ্য আমরা পেলাম, সেটা হচ্ছে যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, আমি তো একটু বললাম যে তাকে বরখাস্ত করার সুপারিশপত্র জেনারেল ওয়াকার দিয়েছিল ডক্টর ইউনূসের কাছে, কিন্তু সেটা 1 মাস সেই ফাইল করে থাকার পরও ইউনূস সাইন করেননি। তো সাইন না করার পরে সম্ভবত জেনারেল ওয়াকার, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এই 3 বাহিনীর প্রধান একযোগে ডক্টর ইউনূসকে রিকোয়েস্ট করেছিল যে আপনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিন, কিন্তু ডক্টর ইউনূস সরায়নি। তো এটা একটা কারণ যে 3 বাহিনীর প্রধান আপনাকে বললো, একসঙ্গে রিকোয়েস্ট করলো, আপনি তাদের রিকোয়েস্ট রাখবেন না? রাখেন নাই। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের পার্সপেক্টিভে নির্বাহী রাজনৈতিক সরকারের পূর্ণ কর্তৃত্ব মেনে নিতে জেনারেল ওয়াকারের অস্বীকৃতিকে এই দ্বন্দ্বের প্রধান উৎস হিসেবে দেখা হয়। মানে ইউনূস সরকারের মতে যে আর্মি পুরোপুরি সরকারের কন্ট্রোল মেনে নিতে চায় না, সরকার থেকে যখন যা নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ পালন করা না করা সেটা সেনাবাহিনীর প্রধানের ইচ্ছার উপর নির্ভর করে। তিনি চাইলে পালন করলো, না পালন করলে নাই, মানে গুরুত্ব দেওয়া হয় না। এটা কিন্তু হাসিনার আমলে হতো না, হাসিনার কিন্তু গুরুত্ব দেওয়া হতো। কিন্তু বিগত কয়েক সপ্তাহের যে এই এসকেলেশন, মানে এই যে অস্থিরতা, এই এক্সাক্ট ট্রিগার ইভেন্টটা কি আমরা না জানলেও সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে যদি রাজনৈতিক দলগুলো কোনো সেটেলমেন্টে পৌঁছতে না পারার কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, অথবা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা সৃষ্টি হয়, তাহলে এই রাজনৈতিক ঘটনাবলীতে সেনাবাহিনীর সরাসরি একটা হস্তক্ষেপ করার সুযোগ তৈরি হবে। এটা বোঝা মোটেও কঠিন নয়। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার রাজনৈতিক ক্যালকুলেশন, আপার হাউস, লোয়ার হাউস, পিআর, জুলাই সনদ, নির্বাচন হবে কিনা সেই প্রশ্নে অনিশ্চয়তা বিভিন্ন ইস্যুতে কিন্তু এই সেনাবাহিনীকে রাজনৈতিক প্রসেসে সরাসরি এনগেজ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। জিয়া হাসান মনে করেন যে সেনাবাহিনী মনে করছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় যদি রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় তবে সেই সংকট নিরসনে সেনাবাহিনী মাঠে নামার ম্যান্ডেট তাদের আছে। এদিকে অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত হচ্ছে মন্তব্য আসিফ মাহমুদের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময় নির্বাচনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন নির্বাচন চাচ্ছে না কিংবা নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে তিনি পল্লী উন্নয়ন বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। উপদেষ্টা বলেন, ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময় নির্বাচনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন নির্বাচন চাচ্ছে না কিংবা নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট। আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। এ ধরনের নানা ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা আছে। আসিফ মাহমুদ বলেন, তবে এই সরকারের 3টি গুরুত্বপূর্ণ এজেন্ডা সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর, সেদিকে এগিয়ে যাচ্ছি। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা মনে করি সবার ঐক্যমত্যের মাধ্যমে এটার বাস্তবায়নের দিকে আমরা যাব এবং পরবর্তীতে সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। তিনি আরো বলেন, অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে, তবে আমরা মনে করি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি, সবার সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু ও সুন্দর আয়োজন আমরা করতে পারবো।